স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। আজারবাইজানের রাজধানী বাকুতে চলছে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন। আজ সকালে বিশ্ব নেতাদের সাথে কর্মপরিকল্পনা বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে তিনি বৈঠক করবেন বিশ্ব যুব নেতাদের সাথে। 12 দিনের আয়োজনে যোগ দিতে সোমবার বাকুতে পৌঁছান ডক্টর ইউনূস। ওই দিন একটি হোটেলে সমন্বয় সভায় বাংলাদেশ প্রতিনিধি দলকে দেশের সংকট, উদ্বেগ ও দাবিগুলো যেন COP29-এর চূড়ান্ত ঘোষণায় অন্তর্ভুক্ত করা হয় সেদিকে জোর দেওয়ার আহ্বান জানান তিনি। জানান, বাংলাদেশ শীর্ষ সম্মেলনে জলবায়ু অর্থায়ন, ক্ষতি ও প্রশমন এবং শুধু রূপান্তর ও অভিযোজন প্রক্রিয়া সহ সব প্রধান ক্ষেত্রে আলোচনার জন্য 9টি দল গঠন করেছে। বাংলাদেশের অন্তত 29টি এনজিও এবং সুশীল সমাজ গোষ্ঠী COP29-এ যোগ দিয়েছে। স্থানীয় সময় সোমবার বিকেল 5:15টায় ডক্টর ইউনূস বাকুতে পৌঁছান। দরিদ্র দেশগুলোর অর্থ সহায়তা বৃদ্ধির লক্ষ্য নিয়ে এবার বিশ্ব জলবায়ু সম্মেলনে 70,000-এর বেশি প্রতিনিধি সহ প্রায় 200 দেশের শীর্ষস্থানীয় নেতারা একত্র হচ্ছেন। তবে থাকছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শীর্ষ অর্থনীতির দেশের শীর্ষ নেতাদের অনুপস্থিতিতে এবার আসরের এজেন্ডা কতটুকু বাস্তবায়ন হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। 2015 সালের প্যারিস চুক্তির আওতায় বিশ্ব নেতারা কার্বন নিঃসরণ কমাতে এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি সামলাতে 2025 সাল নাগাদ উদীয়মান অর্থনীতির দেশগুলোকে নির্দিষ্ট পরিমাণ অর্থ সহায়তা দিতে রাজি হয়েছিল। তবে এখন পর্যন্ত সেই সহায়তার পরিমাণ সন্তোষজনক নয় বলে দাবি দরিদ্র দেশগুলোর। তাই এবার জলবায়ু সংকটের ভুক্তভোগী দরিদ্র দেশগুলোকে আরও অর্থ সহায়তা দেওয়ার পথ খুঁজে বের করার লক্ষ্যে বাকুতে উপস্থিত হয়েছেন বিশ্ব নেতারা। যদিও এবারের আসরে বড় অর্থনীতি এবং সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, চীনের মতো বড় দেশগুলোর শীর্ষ নেতারাই উপস্থিত নেই। আরব আমিরাতে গত কোপ সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর বিষয়ে যে ঐকমত্য হয়েছিল সেটি নিয়েও এবার দেখা দিয়েছে সংশয়। কারণ G20 সম্মেলনে কিছু দেশ জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়ানোর আভাস দিয়েছে। পাশাপাশি অর্থ বিলে সহায়তা না দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। অন্যদিকে জলবায়ু পরিবর্তনকে প্রতারণা উল্লেখ করে প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উন্নয়নশীল দেশগুলোতে জলবায়ু তহবিলের জন্য ট্রাম্পের সরে আসা নতুন পরিসংখ্যানে উল্লেখযোগ্য কোনো বিঘ্ন ঘটাবে না বলে মত সংশ্লিষ্ট দেশগুলোর। সবকিছু মিলিয়ে এবারে জলবায়ু সম্মেলনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অর্থ সহায়তার বিষয়ে কতটুকু অগ্রসর হতে পারবে তা জানতে অপেক্ষা করতে হবে 22শে নভেম্বর পর্যন্ত। আর চলতি বছর কয়েক দশকের মধ্যে সবচেয়ে উষ্ণতম বছর হতে চলেছে বলে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। দেশে নিউমোনিয়া আক্রান্তদের মধ্যে পাওয়া যাচ্ছে নতুন ধরনের জীবাণু। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, আক্রান্তদের যে ভ্যাকসিন বা অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে তা কাজ না করায় বাড়ছে প্রাণহানি। ঘরে দূষিত বাতাস রোধ করলে অর্ধেকের বেশি মৃত্যু কমানো সম্ভব। আর শিশুদের 6 মাস পর্যন্ত শুধু মায়ের দুধ পান করালে মৃত্যু কমে আসবে প্রায় 15 গুণ। এমন বাস্তবতায় পালিত হচ্ছে বিশ্ব নিউমোনিয়া দিবস। প্রতিবছর নিউমোনিয়ায় প্রাণ হারায় বাংলাদেশের প্রায় 24,000 শিশু, যা বৈশ্বিক হারের চেয়ে অনেক বেশি। বেশিরভাগের বয়সী 5 বছরের নিচে। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, ঘরের ভেতরে দূষিত বাতাসের কারণে বছরে প্রায় 12,000 শিশু নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারা যায়। ঘরের ভিতরে যদি পলিউশন থাকে তাইলে দেখা যায় এই 24,000 যে বাচ্চা মারা যাচ্ছে তার 12,000ই মারা যাচ্ছে ওই এয়ার পলিউশনের জন্য। আমরা যদি ব্রেস্ট ফিডিংটা ঠিকভাবে করাইতে পারতাম তাহলে আমাদের নিউমোনিয়ার মৃত্যুর হার 15 গুণ কমে যেত যা আছে। জন্মের পরে প্রথম 6 মাস বুকের দুধ ছাড়া কিচ্ছু খাবে না। যেসব জীবাণুর বিরুদ্ধে দেশে নিউমোনিয়ায় ভ্যাকসিন দেওয়া হয় সেসব জীবাণু অনেকটাই কমে গেছে। নতুন জীবাণুতে আক্রান্ত হওয়ার ফলে প্রয়োজন নতুন ভ্যাকসিন। নিউমোকক্কাস এবং হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা যে দুইটা ভ্যাকসিন বাংলাদেশ গভর্নমেন্ট দিচ্ছে এখন, এরা ছিল গিয়া মৃত্যুর মূল কারণ আগে, এখন এরা আর মৃত্যুর মূল কারণ না। এদের দিয়া নিউমোনিয়া হওয়াটা সিগনিফিকেন্টলি কমে গেছে। যেগুলি আগে আনকমন ছিল এইগুলি এখন কমন হয়ে গেছে। ওইগুলির এগেনস্টে আমাদের নতুন ভ্যাকসিনের ছানার চেষ্টা করি। যে জীবাণুগুলি দেওয়া হচ্ছে, আমরা যে অ্যান্টিবায়োটিকগুলি ব্যবহার করছি সেই অ্যান্টিবায়োটিকগুলি এদের কাজ করছে না। ভাইরাস ও ব্যাকটেরিয়া নিউমোনিয়ার কারণ। সম্প্রতি এক গবেষণা বলছে 61 নিউমোনিয়া ভাইরাসের সংক্রমণে হলেও প্রায় 99 ভাগেরই মৃত্যু হয় ব্যাকটেরিয়াজনিত নিউমোনিয়ায়।
ব্যাকটেরিয়াতে মৃত্যু অনেক বেশি, যার জন্যই আমাদের মূল যে ভ্যাকসিন আনতে হবে সেটা হলো এই ব্যাকটেরিয়ার এগেনস্টে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। বরগুনা ১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ শম্ভুকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার হন তিনি। ১৯৯১ সাল থেকে শুরু করে বরগুনা ১-এ ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন শম্ভু। তাকে ২ দফায় খাদ্য ও নৌ পরিবহন মন্ত্রণালয়ে উপমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এর আগে সোমবার বিকেলে রাজধানীর আসাদ গেট এলাকা থেকে নরসিংদী ৩ আসনের সাবেক এমপি ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম মোল্লাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জে ২টি হত্যা মামলা রয়েছে। এদিকে সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী ও নরসিংদী ৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলাম মোল্লাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাতে রাজধানী থেকে তাকে ধরা হয়। ইয়াহিয়া চৌধুরীকে বিগত রাত ১২টার দিকে যৌথ অভিযানে রাজধানীর উত্তরার তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সিলেটের কোতোয়ালি থানায় একটি বিস্ফোরক দ্রব্য ও একটি হত্যা চেষ্টার মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে সিলেট থেকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে। মাদারীপুর সদরে দরপত্র ছাড়াই পানির দরে আশ্রয়ন প্রকল্পের ৪০টি বসতঘর বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় ৩ প্রভাবশালীর চাপে ঘরগুলো বিক্রি করতে বাধ্য হন হতদরিদ্ররা। এতে আশ্রয়হীন হয়ে পড়েছে অসহায় মানুষগুলো। ঘর কেনার বিষয়টি স্বীকার করে অভিযুক্তদের একজন। এদিকে ঘর বিক্রির সুযোগ নেই জানিয়ে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। ২০০১ সালে হতদরিদ্রদের জন্য মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুরে গুচ্ছগ্রাম নির্মাণ করে সরকার। লোহার অ্যাঙ্গেলের কাঠামোর ওপরে টিনের ছাউনি ও বেড়া দিয়ে তৈরি করা হয় ঘরগুলো। চারপাশের ভিত্তি পাকা থাকলেও মেঝে ছিল মাটির। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঘরগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। তাই সেখানে নতুন করে ঘর নির্মাণের উদ্যোগ নেয় প্রশাসন। নতুন ঘর নির্মাণ কার্যক্রম শুরুর সুযোগে সুবিধাভোগীদের চাপ প্রয়োগ করে ঘর বিক্রিতে বাধ্য করেন খোয়াজপুর ইউনিয়নের আজিজুল আকন, নজরুল সর্দার, জাকির হোসেন নামে প্রভাবশালী ব্যক্তি। তারা ৪০টি ঘর কেনেন মাত্র ৩ লাখ টাকায়। ৩ লাখ টাকায় বেচছে। আমি করার পর আমার লাগে ব্যক্তি কইছে যে আমরা তো এটা দাম কইরা দিয়ে দিছি, হয় তোমার ১ লাখ কথা তো চলবো না। ঘর ভাঙার পরে ভাড়া নিচ্ছি আমি কইছি ৫০০ না বা ১,০০০ না, আমার থাকতে একটু আশ্রয় দাও। যেটা কাজ করি স্যার, গাড়ি গুড়ি চালাই স্যার, কয় টাকা আমি করি, আমি ভাড়া দিন কেমনে, আমি জানি মানে পাশে বাড়িতে থাকতেছি। বিষয়টি স্বীকার করে অভিযুক্ত নজরুল সর্দারের দাবি, সবার সম্মতিতেই তিনি ঘর কিনে অপসারণ প্রক্রিয়া শুরু করেছেন। টিনু সাহেব বলে গেছে আমি আবার এই মেম্বার, এ বলছে ভাই এই ঘরটারে বিক্রি করে দেন, আর নালে যাগো ঘর যেন থাকে এরা আগো ভাঙে ছিল লয়েছে তখন এরাও হাঁক দিয়েছে ভিতরে ভাঙারি আছে না, আগো দেখাইছে এরা কেউ কয় ২ লাখ, কেউ কয় ২.৫ লাখ, কেউ কয় ২,৮০,০০০। পরে আমি বলছি আমি আর আমি বেচা দিয়ে রাখি নাই, ভাবি কিনি আসবার আমি কিনছি। এ ব্যাপারে ভুক্তভোগীদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। এই বিষয় খতিয়ে দেখবো যে আসলে কি হচ্ছে। আর নির্দেশনা হচ্ছে ওনাদের ঘরগুলো খুলে ওনারা ওনাদের কাছেই রাখুক, ওনাদের কাজেই ঘরটা লাগবে, ওনাদের বিক্রি করার কোনো দরকার নাই। এর আগে একইভাবে চলতি বছরের মে মাসে আরও ৪০টি ঘর বিক্রি করা হয় ৩.৫ লাখ টাকায়। ডিবিসি নিউজ ডেস্ক। এক সময়ের লাভজনক রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল টি কোম্পানির ১২টি বাগানে ৬ সপ্তাহের মজুরি বাকি পড়েছে। পাওনা আদায়ের দাবিতে কর্মবিরতি সহ শ্রমিকদের বিভিন্ন কর্মসূচিতে পুরোপুরি বন্ধ উৎপাদন। বাগানে চা পাতা বড় হয়ে নষ্ট হচ্ছে গুণগত মান। অর্থ সংকটে পাওনা পরিশোধ করা যাচ্ছে না বলে জানিয়েছে বাগান কর্তৃপক্ষ। সিলেট অঞ্চলে সরকারের ৫১% মালিকানাধীন একসময়ের লাভজনক ন্যাশনাল টি কোম্পানি এখন ভয়াবহ অর্থ সংকটে। বকেয়া মজুরি, প্রভিডেন্ট ফান্ডের টাকা সহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে দিন দিন আরও জটিল হচ্ছে পরিস্থিতি। ৯ সেপ্টেম্বর থেকে বন্ধ রয়েছে এনটিসির ১২টি বাগানের প্রায় ১৪,০০০ শ্রমিকের মজুরি ভাতা সহ বিভিন্ন সুযোগ সুবিধা। বিকল্প কর্মসংস্থানের সঙ্গে সম্পৃক্ত না থাকায় সংসারের খরচ চালাতে হিমশিম পরিবারগুলো। আমরা এখনো পর্যন্ত বেতন পাই নাই, শ্রমিকদের পেটে খাওয়ান নাই, বাচ্চা কাচ্চারা খাওয়ানোর জন্য হাহাকার করছে। চাল কিনলে আমরা তেল কিনতে পারছি না, চাল পা থাকলে তো আমরা বাচ্চা কাচ্চাকে খাওয়াবো, তাও আমাদের সাধ্য নেই।
আমরা কিভাবে বাচ্চা কাচ্চাকে চোখাবো, কিভাবে আমরা লেখাপড়া শিখাবো। পাওনা আদায়ের দাবিতে 18ই অক্টোবর থেকে চলছে কর্মবিরতি সহ বিভিন্ন কর্মসূচি। আমাদের ম্যানেজার আছে, ডিজিএম আছে, তারা আমাদেরকে বলেছিল যে কাজ করে যাও, আমরা তোমাদের তলব নিয়মিত দিয়ে দিব, কিন্তু তাদের কোনো দেখা পাচ্ছি না। এই দাবিটা দিয়ে দেই, তাহলে আমরা এই বিশ্ব রুটে আমরা কোনোদিন আর নামবো না। আর যদি না দেয় আমরা বিশ্ব রুটে বাধ্য হব। যাতে একনাগারে দীর্ঘদিন পাতা সংগ্রহ বন্ধ থাকায় নষ্ট হচ্ছে চায়ের গুণগত মান, নিলামে তোলা যাচ্ছে না উৎপাদিত চা পাতি। বাগান কর্তৃপক্ষ বলছে কৃষি ব্যাংক থেকে 120 কোটি টাকা ঋণ পাওয়ার কথা। টাকা পেলেই দ্রুত মজুরি পরিশোধ করা হবে। আমাদের 12টা বাগান আমাদের থেকে আমরা দিতে পারছি না, এবং আমাদের এমডি স্যার, আমাদের জিএম স্যার, ডিজিএম স্যার সবাই মিলে চেষ্টা করতেছে যে লোন তাড়াতাড়ি হয়ে গেলে পেমেন্টটা দ্রুত দিয়ে দেবে। মৌলভীবাজারে 7টি, হবিগঞ্জে 4টি এবং সিলেটে 1টি বাগান রয়েছে ন্যাশনাল টি কোম্পানির। শ্রমিকদের কাজে ফেরানো না গেলে ঘাটতি দেখা দিতে পারে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে। ডিবিসি নিউজ ডেস্ক। 1970 সালে ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়েছিল দ্বীপ জেলা ভোলা সহ উপকূলের অসংখ্য জনপদ। প্রাণহানি হয় ভোলার 2 লক্ষাধিক সহ উপকূলের প্রায় 5 লাখ মানুষের। মৃত্যুপুরীতে পরিণত হওয়া সেই দিনের কথা মনে করে আজও আঁতকে ওঠেন অনেকেই। ভয়াবহ সেই দিন পার হলেও এখনও উপকূলে গড়ে ওঠেনি টেকসই বেড়িবাঁধ বা পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র। আজ 12ই নভেম্বর 1970 সালের এই দিনে দেশের ভূখণ্ডে আঘাত এনেছিল শক্তিশালী ঘূর্ণিঝড়, যার নাম ছিল ভোলা সাইক্লোন। 200 কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় আর 8 থেকে 10 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস শুধুই রেখে যায় ধ্বংসযজ্ঞ। মনপুরা 40,000 বাসিন্দাদের মধ্যে প্রাণ হারায় প্রায় 26,000 মানুষ। চরফ্যাশনের চরকুকরি-মুকরির প্রায় সকলেই সেদিনের জলোচ্ছ্বাসে প্রাণ হারায়। এ সময় ক্ষতিগ্রস্ত হয় উপকূলের 8,100 কিলোমিটার এলাকা। ধ্বংস হয় 4 লাখ ঘরবাড়ি ও 3,500 স্কুল। শুধু ভোলা নয়, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে আশপাশের জেলাগুলোও। 54 বছর পেরিয়ে গেলেও এখনো ভয়াবহ সেই স্মৃতি মনে করে আটকে ওঠেন অনেকেই। আরে আল্লাহ, খুলছে মুলছে আত্মার মধ্যে পানি কেজি কিছু থাকে না। সেই মুহূর্তে পানিটার পাহাড়ের মতন ওসে যে ঠাস করে বাড়ির লগে সিটটি সান করিয়ে রয়েছে, মানুষকে কেমন গেছে আর কইতে না। রাস্তার পাশে বিভিন্ন জায়গায় যেমনি পাড়া দেওয়া অন্য জায়গাও ছিল না। একের পর এক দুর্যোগ আঘাত হানলেও আজও উপকূলবাসীর সেই টেকসই বেড়িবাঁধ ও আশ্রয় কেন্দ্র নির্মাণ হয়নি। এখনো মৃত্যু ঝুঁকিতে লাখ লাখ মানুষ। প্রতি গ্রামে গ্রামে আরো দুইটা করিয়া বা 4টা করিয়া সাইক্লোন সেন্টার করিয়া দিলে ঠিক মতন মানুষ হয়তো যায় সাইক্লোন সেন্টারে আশ্রয় নিতে পারবে। আমাকে দূরে দূরে সাইকেল আমরা যাওয়ার স্থানের কোনো জায়গা নাই। আমাকে নদী কাছে আমরা ডরেও যাইতে পারি না। আমাকে একটা সাইকেল সেন্টারের এখানে দরকার। উপকূলের দুর্যোগপ্রবণ এলাকায় আরও আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনার কথা জানান সংশ্লিষ্টরা। মানুষের প্রত্যাশা অনুযায়ী পর্যাপ্ত সাইকেল সেন্টারের বিষয়ে আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি, এটাও হয়তো হয়ে যাবে। তো মানুষ এখানে আরো বেশি নিরাপদ থাকবে। দুর্যোগে মানুষের ভয় পাওয়ার কারণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওয়্যারলেস নেটওয়ার্কিং ব্যবস্থা আরো বাড়ানোর তাগিদ। সমুদ্রের নেটওয়ার্কিং ব্যবস্থা যদি সচল করা যায় এবং বেগবান করা যায়, তাহলে এই উপকূলীয় এলাকার লোকজনের জানমাল শূন্যর কোঠায় নিয়ে আসা যাবে বলে আমি আশা করি। দুর্যোগ মোকাবেলায় প্রযুক্তি নির্ভর করে সতর্কবার্তা পৌঁছে দিতে কার্যকরী উদ্যোগের পাশাপাশি টেকসই বাঁধ ও পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র নির্মাণের দাবি উপকূলবাসীর। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। নানা জাতের টাটকা মাছের হাট বসে কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পাড়ে। প্রতিদিন ভোরে কয়েক ঘন্টার জন্য বসা এই হাটে মেলে মিঠা পানির বাহারি মাছ। সুস্বাদু এসব মাছ কিনতে ভিড় করেন ব্যাপারী ও স্থানীয়রা। হালকা শীতে মাছ বেচাকেনা হয় বেশি। মাসে বেচাকেনা হয় প্রায় 1/2 কোটি টাকার মাছ। কুয়াশাচ্ছন্ন সকালে কুষ্টিয়ার দৌলতপুরের বৈরাগীর চর গ্রামের পদ্মার পার জেলে আর ব্যাপারীদের হাক ডাকে মুখর। সারা রাতে যে মাছ মিলেছে সেগুলো নিয়ে ঘাটে ভিড়েছে জেলেরা, আর সেগুলো বিক্রিতে ডাক উঠেছে। বাঁশপাতা, ঘাইড়ি, বাঁসা, মেটুর, ইলশি সব ধরনের মাছ পাওয়া যায় আমাদের ঘাটে। মাছের আমদানি রোজ ভালো থাকে, এখন ধরেন আজ বেশি আমদানি, ছোট এই ঘাটে প্রতিদিনই ওঠে পাবদা, আইড়, বোয়াল সহ নানা ধরনের ছোট মাছ।
টাটকা এসব মাছ কিনতে নদী পাড়ে ভিড় করেন আশপাশের উপজেলার অনেকেই। ব্যাপারীরা এখান থেকে মাছ কিনে নিয়ে যান শহরে বিক্রি করতে। এখানে আছে ভেদা আছে, পুঁটি আছে, তারপর বাম আছে, গোয়াল আছে, মোটামুটি 20 কেজি ধরে। 12 মিশিল এখন জালের লিয়ে আসছে, ইয়ার লিয়ে আসছে, কত 400, 500, 600। ব্যবসায়ীরা বলছেন হালকা শীতে মাছ বেচা কেনা বেশি জমে ওঠে। গোয়াল আর ইলিশ অনেক ধরনের মাছ পাওয়া যায়। প্রতিদিন অ্যামাউন্ট আবার আপনার লাখ টাকা তো হয়, 1 লাখ টাকার উপরে হয়। নদীতে নিষিদ্ধ জালের ব্যবহার যেন না হয় এ বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানোর তাগিদ স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। কলকাকলি স্টেশনে দাঁড়িয়ে আছে জ্ঞানের আলো এক্সপ্রেস ট্রেন। ট্রেনের বগির সংখ্যা 3টি। প্রতিটি বগিতে সারি সারি চেয়ার টেবিলে পড়াশোনা করছে ক্ষুদে শিক্ষার্থীরা। রাজশাহীর ধাদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই জ্ঞানের আলো এক্সপ্রেস ট্রেনের গন্তব্য ধাদাস থেকে মহাকাশ। যে স্টেশন এবং ট্রেনের বর্ণনা দেওয়া হলো তা আসলে ধাদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন। বিদ্যালয়ের 3টি ভবনের মধ্যে একটি ভবন ছিল পুরনো জরাজীর্ণ। এই ভবনে শিক্ষার্থীদের অনীহা ছিল, আর অনীহা কাটাতেই জরাজীর্ণ ভবনটিতে নান্দনিকতার ছোঁয়া দেন স্কুলের প্রধান শিক্ষক দিলরুবা খাতুন। যখন এই বিদ্যালয়ে আমি আসি তখন স্কুলের অবস্থা একটু খারাপ ছিল। স্কুলের পরিবর্তন নিয়ে আসতে আমি শুরু করি। তো প্রথমে আমি স্কুল ড্রেস নিয়ে আসলাম, সেজন্য আমার স্কুলটাকে একটু আনন্দের স্কুল তৈরি করার জন্য ওদের মানসিকতার উপরে নির্ভর করে আমি স্কুলের লুকটা চেঞ্জ করেছি। শিশুরা বলছেন প্রধান শিক্ষক তাদের স্কুলমুখী করতে নানা পদক্ষেপ নিয়েছেন। এখন ট্রেনে বসে ক্লাস করতে তাদের বেশ ভালো লাগে। আমাদের একটা ট্রেন বানানো হয়েছে, সেটা আগে এমনিতেই নর্মালি ছিল, আমরা এখন ট্রেনে বসে ক্লাস করতে পারছি। এখানে আমরা ট্রেনে বসেই ক্লাস করছি, এখন আমাদের অনেক ভালো লাগছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী দিলরুবা 2010 সালে স্কুলটিতে প্রধান শিক্ষক পদে যোগ দেন। এরপর থেকেই বদলে যায় পড়াশোনার মান। শিক্ষকরা জানান পুরনো ভবন অক্ষত রেখে শুধু ট্রেনের আদলে রং করেই বদলে ফেলা হয় স্কুলের চেহারা। এখন শিক্ষার্থীরা স্বপ্ন দেখেন মহাকাশ পর্যন্ত জ্ঞান আহরণের। শিক্ষার্থীদের কথাকে প্রাধান্য দিয়ে আমরা ট্রেনের আদলে বিল্ডিংটাকে আমরা সুন্দরভাবে রং করেছি। শিশুরা আসবে, খেলবে, এদের উন্নত লক্ষ্যে পৌঁছবে, এটাই হলো ট্রেনের উদ্দেশ্য। অভিভাবক ও শিক্ষার্থীরা বলছেন স্কুলটি আগে জরাজীর্ণ ছিল, এখন বেশ ভালো। আমি আমার মেয়েকে বাইরের স্কুল অনেকগুলো দেখাশোনা করার পরেও ভালো মনে হয়নি, এই স্কুলটাই ভালো মনে হয়েছে। সে কারণে আমার মেয়েকে আমি প্রথমে এই স্কুলে ভর্তি করছি। অন্যান্য স্কুলের চাইতে গ্রামের মধ্যে সবচাইতে উন্নত একটি স্কুল। আমার শৈশবের 5 বছর এখানে আমি কাটিয়েছি। এই বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী ঝরে না পড়ায় 2022 সালে দেশ সেরা এবং 2024 সালে বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত হয়। 2022 সালে আমাদের স্কুল ঝরে পড়ার হার উল্লেখযোগ্য হারে কমাতে সক্ষম হয়েছে। এই ক্যাটাগরিতে আমরা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্কুল হিসাবে নির্বাচিত হয়েছি। বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে দেয়া হয় একটি ডায়েরি। তাতে শিক্ষার্থীরা প্রতিদিনের ভালো কাজ লেখেন। মাস শেষে সেরা ভালো কাজের জন্য 3 জনকে দেওয়া হয় পুরস্কার। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। আমন্ত্রণ খেলার দুনিয়ায় দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদুল ইসলাম। ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে ঢাকায় মালদ্বীপ ফুটবল দল সোমবার সকালে পৌঁছে বিকেলেই অনুশীলনে ঘাম ঝরিয়েছে তারা। সম্প্রতি শেষ হওয়া এএফসি চ্যালেঞ্জ লিগে খেলা 15 ফুটবলার, তাদের ভরসা আছে এএফসি অনূর্ধ্ব 19 দলের 3 ফুটবলারও। কিংস অ্যারিনায় আগামীকাল প্রথম ফ্রেন্ডলি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে তারা। প্রার্থনা দিয়েই শুরু অনুশীলনের। বুধবার ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হতে হবে মালদ্বীপকে, তাই সোমবার দুপুরে ঢাকায় পৌঁছেই বিকেলে অনুশীলনে নেমে পড়েছে পুরো দল। সাউথ এশিয়ান ফুটবলে গত কয়েক বছরে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে মালদ্বীপ। সদ্য সমাপ্ত এফসি চ্যালেঞ্জ লিগে খেলা 15 ফুটবলার আছে এবারের দলটিতে। নতুনের সংখ্যাও কম নয়। সব মিলে অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে দ্বীপ দেশটি ভালো খেলার আশায়। মাজিয়া স্পোর্টসের হয়ে এএফসি চ্যালেঞ্জ লিগে খেলা 15 জন। এএফসি অনূর্ধ্ব 19 দলের 3 জন, বাকিরা আমাদের টপ লিগের ফুটবলার। আশা করছি দুটো ম্যাচ জিতেই দেশে ফিরবো আমরা। মালদ্বীপের বিপক্ষে এখন পর্যন্ত খেলা 9 ম্যাচের 3টিতে জিতেছে বাংলাদেশ, যার সবকটাই ঘরের মাঠে। সেই জায়গায় অতিথিদের সামনে আবারও সেই লাল সবুজের দলটা। দেখুন, ফুটবল কোনো একক খেলা নয়, এখানে 11 জনকে খেলতে হয়, তাই কোনো একজন নির্দিষ্ট খেলোয়াড়কে ভয় করার কোনো কারণ নেই। মাঠে বাংলাদেশের সবাই আমাদের জন্য থ্রেট হতে পারে, তবে মোরসালিনের বিষয়টা মাথায় থাকবে।
সবশেষ বিশ্বকাপ বাছাইয়ে কিংস এরিনায় বাংলাদেশের বিপক্ষে 1-0 গোলে হেরেছিল মালদ্বীপ। 13 ও 16 নভেম্বর সেই একই ভেন্যুতে অতিথিদের খেলতে হবে দুটি প্রীতি ম্যাচ। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক টুর্নামেন্টগামী দলের সুযোগ না পেয়ে কর্মকর্তাকে অবরুদ্ধ করলেন খেলোয়াড়। বাধ্য হয়েই সেই খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করল ফেডারেশন। নজিরবিহীন এই ঘটনা ঘটল বাংলাদেশ টেনিসে। দেশের দ্বিতীয় বাছাই হানিফ মুন্না নিজের বাদ পড়ার প্রতিবাদ করলে অবস্থা বেগতিক দেখে তাকে জাতীয় টেনিস দলে ফেরান কর্তারা। যদিও কর্তাদের দাবি বিশৃঙ্খলা এড়াতে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। আগামী 20 নভেম্বর বাহরাইনে বসতে যাচ্ছে ডেভিস কাপ এশিয়া ওশেনিয়া অঞ্চলের গ্রুপ 5-এর খেলা। 3 দিন ব্যাপী এই টুর্নামেন্ট ঘিরে সোমবার 6 সদস্যের টেনিস দল ঘোষণা করে বাছাই কমিটি। তারা ট্রেনিংয়ে সময় দিতে পারে না। এই দলে থাকার কথা ছিল হানিফ মুন্নার, কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বাছাই মুন্না দলে না থাকায় উঠেছে প্রশ্ন। যদিও তার সঠিক ব্যাখ্যা দিতে পারেনি বাছাই কমিটি। গুঞ্জন আছে ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাইদ মোহাম্মদ হায়দারের রোষের শিকার হয়ে দল থেকে বাদ পড়েন তিনি। এসব নিয়েই এদিন রমনার টেনিস কমপ্লেক্সে দেখা দেয় নাটকীয়তা। দল ঘোষণার পরেই টেনিস কমপ্লেক্সের বাইরে বাছাই কমিটির আহ্বায়ক খালেদ আহমেদের পথ রোধ করে ব্যাখ্যা চান টেনিস খেলোয়াড় হানিফ মুন্না। এ সময় ধারণকৃত ভিডিওতে মুন্নার সাথে কিছু বহিরাগতদের দেখা যায়। বাধ্য হয়েই খালেদ আহমেদ আবারও ফেডারেশনে ফিরে যান। সেখানেও ঘণ্টা দুয়েক অবরুদ্ধ থাকার পর হানিফ মুন্নাকে দলে অন্তর্ভুক্ত করেন এই কর্মকর্তা। এরপরে পরিস্থিতি হয় শান্ত। পরবর্তীতে ফেডারেশন সাধারণ সম্পাদক জানান নিরাপত্তার স্বার্থেই মুন্নাকে দলে ফিরিয়েছেন তিনি। মূলত প্রেস কনফারেন্সের পরে আমি ফেডারেশন থেকে বের হয়ে যাই। খালেদ আহমেদ সাহেব, যিনি আমাদের কোষাধ্যক্ষ এবং আমাদের সিলেকশন কমিটির কনভেনর, উনি আমাকে ফোন করেন। উনি বলেন যে কিছু বহিরাগত ছেলেদেরকে মুন্না টেনিস ফেডারেশন নিয়ে আসছে এবং তাকে কনফারেন্সে অবরুদ্ধ করে রাখা হয়েছে। যতক্ষণ পর্যন্ত মুন্নাকে টিমে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাকে ছাড়া হবে না। আমরা পুলিশের কাছে কোনো সাপোর্ট পাইনি। তো পরবর্তীতে উদ্ভূত পরিস্থিতির কারণে আমি পরে খালেদ সাহেবের সাথে আলোচনার সাপেক্ষে আমরা তখন মুন্নাকে টিমে নেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। মুন্নাকে নিয়ে ডেভিস কাপ খেলতে 18 নভেম্বর বাহরাইন যাবে জাতীয় টেনিস দল। তবে কর্মকর্তাকে অবরুদ্ধ করে জাতীয় দলে সুযোগ করে নেওয়ার এই ঘটনা ক্রীড়াঙ্গনকে শঙ্কার বার্তা দেয় কি? কনক মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মেসিকে রুখতে অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন। নিজেদের মাঠে ম্যাচ ডেতে হোম সাপোর্টারদের জন্য আর্জেন্টাইন জার্সি নিষিদ্ধ করেছে দেশটি। এমনকি প্রতিপক্ষ দলের কোনো ফুটবলারের নাম লেখা ক্লাব জার্সিও পরে নিজেদের সমর্থকদের মাঠে ঢুকতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটি। আন্তর্জাতিক উইন্ডো সামনে রেখে ক্লাব ফুটবলে চলছে বিরতি। কনমেবল অঞ্চলের ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে শুক্রবার ভোরে প্যারাগুয়ের মাঠে খেলতে যাবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচে নিশ্চিতভাবেই সব আলো থাকবে আর্জেন্টাইন প্রাণভ্রমরা লিওনেল মেসির উপর। প্যারাগুয়ের অনেক ভক্তও আসবেন এলিমটেনের খেলা মাঠে বসে দেখতে। তবে প্যারাগুয়ে আর্জেন্টিনার এই ম্যাচ ঘিরে বিশেষ এক নিয়ম জারি করেছে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন। হোম ফ্যান অর্থাৎ প্যারাগুয়ের কোনো সমর্থক এদিন আর্জেন্টিনার জার্সি পরে ঢুকতে পারবেন না মাঠে। এমনকি মেসি কিংবা আর্জেন্টাইন অন্য কোনো ফুটবলারের নাম লেখা সব ক্লাব জার্সিও হোম ফ্যানদের জন্য নিষিদ্ধ। মূলত হোম ভেন্যুতে প্যারাগুয়ের মেসি ভক্তদের রুখতেই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। তবে শুধু একজন ফুটবলারের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে দেশটি। তাদের দাবি নিজেদের মাটিতে দলের জন্য সবটুকু সুবিধা নিতেই এমন অদ্ভুত সিদ্ধান্ত। কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের টেবিলের দিকে তাকালে অবশ্য বোঝা যায় আলবি সেলেস্তেদের বিপক্ষে ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ প্যারাগুয়ের জন্য। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা দখলে রেখেছে শীর্ষস্থান, আর প্যারাগুয়ে রয়েছে টেবিলের 6 নম্বরে। সরাসরি বিশ্বকাপ খেলতে কমপক্ষে এই অবস্থান ধরে রাখতে হবে তাদের। তবে সাথে থাকা বলিভিয়া তাদের চেয়ে পিছিয়ে মোটে 1 পয়েন্ট। তাই ম্যাচ হারলে টেবিলে অবনমন হতে পারে প্যারাগুয়ের। মূলত সে কারণেই আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের মাঠে এই অদ্ভুত নিয়ম করে সর্বোচ্চ সুবিধা নেওয়ার চেষ্টা করছে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন। এ ঘটনাও অবশ্য একেবারেই নতুন নয়। পুরো মাঠে না হলেও এর আগে গ্যালারির একটা নির্দিষ্ট স্থানে প্রতিপক্ষ ইন্টার মায়ামির জার্সি নিষিদ্ধ করেছিল ন্যাশভিলে। সেখানেও জড়িয়েছিল লিওনেল মেসির নাম। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথে থাকুন।